সময় খুব দ্রুত পার হয়ে যায়, আর সেটা যদি ভালো সময় হয় তাহলে তো কথাই নাই, সেই সময়টা আরও দ্রুত পার হয়। আমি বৃহস্পতিবারে বাড়ি আসছিলাম, আজকে হইল সোমবার, আর ঘড়িতে সময় হচ্ছে 5:26, ভোর 5:26। এখন আমি ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি। আসলে 3-4টা দিন কীরকম করে যে পার হয়ে গেল আমি আসলে কিছুই বুঝলাম না। এখন আমি আছি হচ্ছে ভৈরব নদীর উপরে একটা ব্রিজে, সামনে হইতেছে মোল্লাপাড়া। এই ব্রিজটা হইল নিউ মার্কেট টু মোল্লাপাড়া বা মনিহারের যেই কানেকশন পয়েন্ট এটা বলতে পারেন। জায়গাটা খুব সুন্দর, অনেক সময় আড্ডা মারছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় যাওয়ার সময় একটু দাঁড়াইলাম যে জায়গাটায় আরেকটাবার একটুখানি দাঁড়াই, কারণ এখন আর সময় হয় না। ওই যে বললাম সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, আর সময়ের সাথে সাথে আমরা অনেক বড় হয়ে গেছি, অল্পতেই বড় হয়ে গেছি। কেমন যেন একটা মানে লাগে। এই কয়দিন আগেই না যশোরে আড্ডা মেরে বেড়াইছি অলিতে গুলিতে, এই ব্রিজের উপরে এইখানে সেইখানে, আর আজকে দেখেন চাকরি বাকরি করতেছি, পড়ালেখা করতেছি, বিয়ে শাদি করছি, মানে কেমন যেন সময়গুলো দ্রুত পার হয়ে যাচ্ছে। এরকমটা কি সবার সাথেই ঘটতেছে নাকি খালি আমার সাথেই ঘটতেছে বুঝে উঠতে পারতেছি না। তবে সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, সময়ের সাথে আসলে পাল্লা দিয়ে পারতেছি না। এই 3-4টা দিন ছুটিতে আসলাম, যশোরে ঘুরলাম, ফ্রেন্ডদের সাথে বিশেষ একটা সময় দিতে পারি নাই, বেশিরভাগই হচ্ছে ফ্যামিলিকে সময় দিছি। জানায়ও আসি নাই, ইভেন জানায় যাচ্ছিও না যে আমি আসছি আর চলে যাচ্ছি। গুটি কয়েক মানুষ জানে যে আমি আসছি, এলাকার যারা আছে, আর কেউই জানে না। আমি মূলত ফ্যামিলিকে সময় দেওয়ার জন্যই আসছি। আমার কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট, যেরকম আমি যদি মনে করি যে আমি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্যই আসছি বাড়ি, তাহলে আমি অন্যান্য জায়গায় সময় একটু কম স্পেন্ড করি। বাট ঈদের সময় আসলে আমি ফ্যামিলি ফ্রেন্ডস দুই দিকেই সময় দেওয়ার চেষ্টা করি, মানে লং ছুটিতে যদি আসি। বাট শর্ট যদি কোনো ছুটিতে আসি সেটা আমি আমার ফ্যামিলিকেই সময়টা দিই। আমি আগেও অনেকবার বলছি আমি আমার ফ্যামিলিকে খুব প্রায়োরিটি দিই সব কিছুর থেকে, আর আমার ফ্যামিলির পরে আসে হচ্ছে আমার বন্ধুবান্ধব, তারাও আমার ফ্যামিলির মতোই, তো তাদেরও প্রায়োরিটি আমার কাছে ওই রকমই। যাই হোক, সবার সাথে হয়তো বা এবারও দেখা করতে পারি নাই, বা সবাইকে জানায়ও নাই যে আমি আসছি এবং আমি চলে যাচ্ছি। আর এত ভোর ভোর বের হওয়ার কারণ হইল আমাকে সকালে যে অফিস ধরতে হবে 10টার মধ্যে। চেষ্টা তো করবো 10টার মধ্যে আসলে সাইডে পৌঁছাই যাওয়া, বাদ বাকি উপর আল্লাহ জানে কতটুকু কি সময় লাগবে। এইখান থেকে ঢাকা দেখায় হচ্ছে 170 কিলোমিটার, মানে মনিহারের এই জায়গার থেকে। আজকের এই ব্লগটায় আমরা যশোর টু ঢাকার এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। আমি অনেকবারই দেখাইছি, তারপরেও ভালো লাগে এই পরিবেশগুলো, সকালের পরিবেশ। অনেক দিন সকালে রাইড করি না, আজকে অনেক দিন পরে সকালে রাইড করতেছি। তো যশোর টু ঢাকার এই হাইওয়ে রাইডে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। এখন যে জায়গাটা আছি এই জায়গাটার এই পাশে হলো ময়লাখানা, আর এই পাশে হচ্ছে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। খুব সুন্দর করছে। আমি এই জায়গা থেকেই এসএসসি পাস করছি অটোমোটিভ ট্রেডের থেকে। তখন এত সুন্দর ছিল না, বাট একদম খারাপ সুন্দরও ছিল না, বেশ জায়গা নিয়ে এবার করছে স্কুল অ্যান্ড কলেজটা। আর মজার বিষয় কি জানেন, আমি এখনও পর্যন্ত আমি আমার এসএসসি সার্টিফিকেট তুলি নাই। এটাই হলো সব থেকে মজার একটা বিষয়, যে আমি এখনও আমার সার্টিফিকেটটাই তুলি নাই। হ্যাঁ, সার্টিফিকেট বাদে আমার যে প্রত্যয়নপত্র আছে সেটা দিয়েই কাজ চলে যাচ্ছে। বেশিরভাগ এখন চাকরির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্লাস স্কিলটা ম্যাটার করে, সার্টিফিকেটটা এতটা ম্যাটার করে না। শুধুমাত্র লেভেল আপের জন্য সার্টিফিকেটটা ম্যাটার করে। এটা হইতেছে হামিদপুর। যারা যশোরে থাকে তারা তো জানেই, আর যারা যশোরে থাকে না তাদের জন্য জানাই দিলাম, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ আছে এই পাশটায়। এটা হচ্ছে 1994 সালে স্থাপন করা হয়। এই পাশে মেবি হচ্ছে এটা হামিদপুর স্কুল। এইদিকে আমার বিশেষ একটা বিচরণ নাই, কমই আছে। স্কুলের সুবাদে যতটুকু আসা ততটুকু। এ পাশে হারুনদের বাসা আছে, আরও বেশ কিছু ফ্রেন্ডদের বাসা আছে। আর এবার আমি কোনো ফ্রেন্ডের সাথে ওই যে বললাম না ওইভাবে দেখা করি নাই। হারুনের সাথে একটুখানি দেখা হয়েছিল আসার সময়, এইটুকুই, আর কারোর সাথে ওইভাবে দেখা করি নাই। এদিকে সুসংবাদ হইল হচ্ছে আমাদের কমলা সুন্দরীর বাবু হয়েছে। তার বাবুটাও আমি দেখতে যাইতে পারি নাই, কারণ হসপিটালে রয়েছে। সবাই দোয়া করবেন ওর জন্য। হসপিটালের থেকে রিলিজ দিলে হয়তো বাড়ি যাবে, ঢাকায় গেলে ইনশাল্লাহ দেখা হবে।
মানুষের লাইফ আসলে খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ ছিল হচ্ছে ওর বাবার বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি, সেখান থেকে নিয়ে আসলাম ওর পরীক্ষা চলতেছিল যার জন্য ওই জায়গায় ছিল। ওইখান থেকে নিয়ে এবার বাড়ি রেখে গেলাম আম্মার কাছে। আসার সময় আম্মা দিয়ে দিয়ে কান্নাকাটি শুরু। এই জিনিসটা আসলে আমার কাছে বিরাট খারাপ লাগে। আমি তো আসি যাই, তাই বলে এরকম কান্নাকাটি করতে হবে সব সময়? যদি আসা যাওয়ার সময় এরকম কান্নাকাটি হয় তাইলে খারাপ লাগে, কিন্তু নিজের কাছেই খারাপ লাগে যে আমি তো এরকম না যে আজ একদিন 2 দিন যাচ্ছি। তবে হ্যাঁ, আমার ওয়াইফের জন্য খুবই নতুন। সবাই আর কি চেষ্টা করে তার ফ্যামিলির সাথে সময়টা কাটানোর বা তার ফ্যামিলির সাথেই থাকায়, বাট আমার আসলে এরকম পরিবেশ পরিস্থিতি নাই। ফ্যামিলি রেখেই আমাকে যাইতে হয়। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাব, আর যতদিন না নিয়ে যাইতে পারতেছি ততদিন এইটুকু স্যাক্রিফাইস তো ভাই করাই লাগবে। ওই যে কথায় আছে না, কিছু পাইতে গেলে তো তোমাকে কিছু দিতেই হবে। কিছু পাইতে গেলে কিছু দেওয়া লাগবেই, কিছু কুরবানি না হইলে তুমি তো কিছু পাবা না। তো ভালো একটা ফিউচার চাইলে বা ভালো একটা পরিবেশ পরিস্থিতি চাইলে এটুকু স্যাক্রিফাইস করাই লাগবে। ইনশাল্লাহ আমার পড়ালেখা শেষ হয়ে গেলে আর এই প্রবলেমটা হবে না। আমার ওই লেভেল আপ আটকায় রয়েছে পড়ালেখার জন্য, বলতে পারেন সার্টিফিকেটের জন্য। আমি ওই যে বলছিলাম না যে সার্টিফিকেট কিন্তু হচ্ছে লেভেল আপের জন্য প্রয়োজন, বাট চাকরি পাওয়ার জন্য আপনার স্কিল আর এক্সপিরিয়েন্সই মনে করেন যে কাফি। সকালবেলার রাইডটা আসলে খুব ভালো লাগে। আমি চাইছিলাম যে আরও সকাল সকাল বের হইতে, বাট উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর অনেক আগের থেকে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমার হচ্ছে কোনো প্ল্যানই ঠিকঠাক টাইমে এক্সিকিউট হয় না। একটু লেট হয়ে যায়, না একটু ফাস্ট হয়ে যায়, ঠিকঠাক টাইমে হইতে চায় না। কেন হয় না আমি জানি না। আমার হইলো উঠলো ভাই কোন পথে যাই, চলো যাই, যেদিকে দু চোখ যাই সেদিকেই যাই। আসলে এদিকের রাস্তা যতটা মনে করছিলাম যে ভাঙবে অতটাও ভাঙে নাই, তবে আসলে কমও ভাঙে নাই, ভালোই ভাঙছে। যার জন্য একটু দেখে শুনে বাইকটা রাইড করতে হচ্ছে, কারণ গর্তগাড়ার মধ্যে পড়লে 4 চাকায় মোটামুটি সেফ দিয়ে দেয়, বাট 2 চাকা ইটস ডিফিকাল্ট ম্যান। সো একটু দেখে শুনেই করতে হবে। সূর্য এখনো প্রপারলি ওঠে নাই, আস্তে আস্তে উঠতেছে, সেই লাগতেছে এই পরিবেশটা। বেশ সামনে লাল লাল হয়ে গেছে, মনে ধরে রাখার মতো একটা পরিবেশ। এই পাশের পরিবেশটা সেই সুন্দর লাগে। আমি প্রতিবার যাওয়ার সময় এই মাঠের এই জায়গাটা খুব দেখি। প্লাস এই যে গাছটা রাস্তার উপরে, আর একটা গাছ ছিল দাদু বট গাছ নামে আমি বলতাম, বাট সেই গাছটা আনফর্চুনেটলি কেটে দিছে রাস্তার পাশে থাকার কারণে। এই জায়গাগুলো আসলে খুব সুন্দর লাগে, বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যাবেলায়। আমি 2টা টাইমে আসছি এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে বাগারপাড়া ADK সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই রোডটার এই জায়গাটায়। বেশ সুন্দর লাগতেছে। আর এই যে সকালবেলা মানুষ কাজকর্ম শুরু করে দিয়েছে। আসলে আমাদের উচিত কিন্তু ভোর ভোর উঠে আমাদের দৈনন্দিন কাজগুলো করা, বাট আমাদের ঢাকার লাইফস্টাইল একদম উল্টা ভাই। আমরা ঘুমের থেকে উঠেই 7:30টার দিকে, আর অফিস যায় হচ্ছে 9টার দিকে, আর রাত্রে ঘুমাচ্ছে রাত 2টার দিকে, যেখানে আমাদের 10টার দিকে ঘুমায় পড়া উচিত। ভাই অফিসের থেকে বাসায় আসতে আসতেই তো বাজে রাত 10টা। তো খাবো দাবো ঘুমাবো কোন টাইমে? এই জন্য আমাদের লাইফ হয়ে গেছে উল্টা। আর এই লাইফে আমাদের তেমন একটা উন্নতি হয় না, কারণ হইতেছে টাইম ম্যানেজমেন্ট আমরা ভালো করে করতে পারি না। যদি আমাদের টাইম ম্যানেজমেন্ট ভালো হইতো তাইলে আমাদের এই অবস্থা হইতো না। একদম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি হইতো, 5টার পরে যে যার মতো বাসায় চলে যেত। এটা হয় হচ্ছে সরকারি অফিসে, প্লাস হচ্ছে বাইরের কান্ট্রিতে এই জিনিসগুলো হয়, বাট আমাদের বাংলাদেশে বেসরকারিতে এটা কল্পনাই করা যাবে না। আর কর্পোরেট সেক্টরে তো নাই, তোমার আসার সময় আছে 9টা, কিন্তু যাওয়ার সময় নাই। ঘড়িতে সময় যখন 6টা 7, তখন আমি আছি হচ্ছে নড়াইল শহরের সামনে। এই দিকের যেই রাস্তাটা গেল এইটা হইতেছে নড়াইল বাইপাস মেবি। এই রোডটা দিয়ে বাস প্লাস অন্যান্য যে যানবাহনগুলো আছে, বড় যানবাহন, সেইগুলা যায়। আর এই রাস্তাটা গেল হচ্ছে শহরের মধ্যে।
নড়াইল শহরের মধ্যে রাস্তার কাজ চলতেছে অনেক দিন ধরেই। ওই পাশের কিছু রাস্তা ঠিক করছে, আর শহরের মধ্যে কিছু রাস্তা এখনও চলতেছে ঠিক করার কাজ, কারণ এই জায়গার অবস্থা বিশেষ একটা সুবিধার ছিল না। যাক, বড় করতেছে, ভালো লাগতেছে। আর এই কোনো একটা চার দোকান আছে, এই যে একদম কোনার চার দোকান, কাকা চাটা খুব ভালো বানায়। আমি আসার সময় যদি খোলা পাই কখনো, তাইলে চাচার এখান থেকে এক কাপ চা খায় তারপরে যাই। আর এখনও নড়াইল শহর জেগে ওঠে নাই, কারণ ঘড়িতে সময় হচ্ছে 6:08। এগুলা জেগে উঠতে উঠতে মোটামুটি কটা, 7টা, 7:30 এরকম বাজবে। এখন আমি আসি হচ্ছে মধুমতি সেতুর উপরে, ঘড়িতে সময় হচ্ছে 6:32। আকাশের অবস্থা বিশেষ একটা ভালো না, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। আর এই সেতুটা বেশ সুন্দর। বাংলাদেশে যে কটা সেতু আছে, আমি অনেকবারই বলছি যে মধুমতি সেতুটা খুব সুন্দর একটা সেতু। আমি অনেক সময় এটারে মজা করে বলি টিকটক সেতু। তো পরিবেশটা সুন্দর, সকালের পরিবেশ এমনি খুব সুন্দর লাগে। দেখতেছেন এপাশে কুয়াশা, আর আকাশের অবস্থাও বিশেষ একটা ভালো না, টুপটাপ করে বৃষ্টি পড়তেছে। আমি জানি না বৃষ্টির কবলে পড়বো কিনা, তবে চেষ্টা করবো যে বৃষ্টির কবলে না পড়ার। যদিও পড়ি তাও কোনো সমস্যা নাই, ব্যাগটা খুব সুন্দর করে বাঁধা আছে, আর রেইনকোটটাও বাইকের পিছনেই বাঁধা আছে। সামনে হইতেছে মধুমতি সেতু টোল প্লাজা। এখান থেকে মধুমতি সেতুর টোল দিতে হবে, মেবি হচ্ছে মধুমতি সেতুর টোল 10 টাকা। অনেকে এই জায়গায় আমি দেখছি যে বাইকে এসে এই জায়গায় মানে টোল না দিয়ে মারে হইতেছে দৌড়। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই দেখছি এই সেতুর টোলটা ওইভাবে দিতে চায় না, বিশেষ করে যারা স্থানীয় আছে, যারা সবসময় যাতায়াত করে আর কি, তারা ওইভাবে আর কি এই টোলটা দিতে চায় না, খালি যায় আর আসে। মানে টোলের পাশ দিয়ে সাই করে বাইক নিয়ে চলে যায়। আমি গতবারও দেখাইছিলাম যে ওরা হইতেছে এরকম টোল দিতে চায় না। বেশ কিছুদিন পর আসলে সকালের রাইডটা করতেছি, ভালো লাগতেছে ভাই, মনে হইতেছে একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে। গোপালগঞ্জের ভিতরে এই যে হাইওয়ে, এটার নাম হচ্ছে পোনা হাইওয়ে। এই হাইওয়েটাতে আসলে আমার মনে হয় যে আমি বেনাপোল হাইওয়েতে বাইক চালাচ্ছি, বা হচ্ছে পঞ্চগড়ের ওইদিকে যে রোডটা আছে সেই রোডটায় বাইক চালাইতেছি। এই যে গাছগুলো খুব সুন্দর করে দুই পাশ থেকে রাস্তাটা একদম অ্যালাইন করে ঢেকে রাখছে, ভাই সুন্দর লাগে এই বিষয়গুলো। রাস্তার চারিপাশে যদি গাছ থাকে, সেই জায়গায় বিশেষ একটা গরমও লাগে না, সেই জায়গায় বিশেষ একটা সমস্যাও হয় না, ঝড় বাতাসও বিশেষ একটা সমস্যা হয় না। আর যদি গাছ ভেঙে পড়ে সেই ক্ষেত্রে আলাদা বিষয়, বাট এই হাইওয়েগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে গোপালগঞ্জের এই যে হাইওয়েটুকু, কুরবানি ঈদ শেষ করে আমি যখন ঢাকায় ফিরতেছিলাম, তখন এই হাইওয়েতে ছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে। আর সন্ধ্যার দিকের এই জায়গার পরিবেশ ছিল হচ্ছে মারাত্মক লেভেলের ভয়ঙ্কর। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, একদম অন্ধকার হয়ে রয়েছে, মানে সন্ধ্যার পরপরই সেরকম একটা অবস্থা হইতেছিল। টুকটুক করে বৃষ্টি, এরপরে সেই রকমের অন্ধকার, আর মাঝে মাঝে তো বিদ্যুৎ চমকাইতেছিল। সেই রকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমি মনে হয় ভিডিওতে দেখাইছিলাম। মাদারীপুর সড়ক বিভাগে ঢুকেই এই যে রেল ক্রসিং যেটা আছে, এইটার এই জায়গায় এসে আটকাইছি। তবে রেলের নিয়মটা কিন্তু একটু উল্টো, এর মাথা হইতেছে মানে পিছে, মানে ইঞ্জিন যেটা সেইটা পিছে। এটা হইতেছে কয়লার ট্রেন, দেখতেছেন? আমি আগে এই ট্রেনটা দেখি নাই, কারণ ইঞ্জিন থাকে সবসময় সামনে পিছনে দুই জায়গায় থাকে, বাট এইটা দেখলাম হচ্ছে অনলি পিছনে ইঞ্জিন দিয়ে রাখছে, সামনে কিছু দেয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাস্তাটা হচ্ছে ওই দিক থেকে ঘোরানো ছিল, বাট নতুন যেটা করছে সেইটা এই দিক থেকে করছে। এই জায়গাটা বেশ সুন্দর। আমি একদিন রাত্রেবেলা এসে মনে হয় দাঁড়াইছিলাম, রাত্রেবেলা না, গধূলি বিকালবেলা, সেই টাইমে দেখতেছিলাম, বেশ সুন্দর লাগতেছিল। এখান থেকে সানসেট হইতেছিল, আর পুরা পানির মধ্যে সুন্দর একটা প্রতিচ্ছবি পড়ছিল, যে সেই রকম সুন্দর লাগতেছিল। পুরা মনে করেন যে সোনালি সোনালি হয়ে গেছিল। আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আই থিঙ্ক আমার ক্যামেরা খুলে ভিতরে ঢোকানোর সময় চলে আসছে। ঘড়িতে সময় যখন 7:13, তখন আমি চলে আসছি ভাগা। এখান থেকেই শুরু হয়েছে এক্সপ্রেসওয়ে ঢাকা পর্যন্ত।
আর আমার সময় লাগছে মোটামুটি 2 ঘন্টার একটু কম বেশি। এই জায়গাটায় আমি প্রথম ব্রেক দিই। আমি আমার যে কয়টা রাইড করছি তার হাফ ব্রেক ভাই ভাঙাতেই দিই। ঢাকা থেকে আসলে ওই পাশে দাঁড়াই, আর যশোর থেকে গেলে এই পাশে দাঁড়ায় 1 কাপ চা খাই, মানে হচ্ছে লাল পানির ব্রেক। এখন লাল পানির ব্রেকটা দিই, ব্রেক দিয়ে একটু চাঙ্গা হয়ে দেন আবার বাইকে উঠবো। ফার্স্ট ব্রেক শেষ, এখন ভাঙার থেকে বের হয়ে যাব। আমার বাইকের অবস্থা দেখেন, বাইক গতদিন ওয়াশ করাইছি, বেশ সুন্দর লাগতেছে। আর ব্যাগটা বেঁধে নিয়েছি হচ্ছে গাড়ি ঢাকা যে কাপড় আছে এই কাপড় দিয়ে, পিছনের রেইনকোট, আর এই যে আম্মুর ভালোবাসার প্যাকেট। এটা প্রতিবারই আম্মু দেয়, আর এবার বলতেছে যে এইগুলো নিয়ে অভ্যাস করো, কারণ আমি এই জিনিসগুলো নিতে চাইতাম না, এখন নিতেই হবে, কিছু করার নেই। ঘড়িতে সময় হচ্ছে 7টা 29, 15 মিনিট মতো ব্রেক দিছি। আর একটা জিনিস আমি ব্রেক দিলে বলি সবাইকে, অবশ্যই আপনার হেলমেটের ভাইজার মুছে নেবেন, এবং সেটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপড় দিয়ে মুছলে হেলমেটের ভাইজারটা ঘোলায়া যায় বা ময়লা পড়ে যায়, যার জন্য পকেটে আমি সবসময় টিস্যু রাখি। টিস্যু দিয়ে হেলমেটের ভাইজারটা মুছলে ভালো হয়। এইখান থেকে হচ্ছে ঢাকা এদিকে সোজা, আর এই পাশে চলে গেল ফরিদপুর। যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমার হাতে বিশেষ একটা সময় নেই। আমি চেষ্টা করব যে 9:30টার মধ্যেই হচ্ছে ঢাকায় পৌঁছায় যাওয়া, কারণ 10টার মধ্যে যদি ইন করতে পারি সেটা ভালো হবে। আর বৃষ্টি হইতেছে টুকটুক করে, আমি এরকম মানে অল্প বৃষ্টিতে কখনোই দাঁড়াই না। আমি যদি ভারী বৃষ্টি হয় সেই ক্ষেত্রে দাঁড়াই, অল্প বৃষ্টিতে কেন দাঁড়াই না, কারণ বৃষ্টির একটা এরিয়া হয়ে গেছে। বলতে গেলে কেমন বলবো আপনাদের, একটু বুঝায় বলি। আমি অনেক হাইওয়ে রাইড করছি, যার জন্য আমার এইটুকু ধারণা হয়ে গেছে বৃষ্টির একটা এরিয়া থাকে, ধরেন 5 কিলোমিটার বা 7 কিলোমিটার এর মধ্যে বৃষ্টি থাকে, যদি এরিয়া ভিত্তিক হয়। হ্যাঁ, এখন বর্ষাকালে তো সব জায়গায় যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিছু করার নাই, বাট এরিয়া ভিত্তিক যে বৃষ্টিগুলো হয় সেইগুলো হচ্ছে মেঘ যেই জায়গা থাকে সেই জায়গায় বৃষ্টি হয়। এটা আমি সর্বোচ্চ দেখছি 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার এর মধ্যেই হয় আর কি। তো এইটা যদি পার করতে পারি তাইলে আমি বৃষ্টির কবলের থেকে বাইচে যাই। এর জন্য এরকম টুকটাক যদি বৃষ্টি হয় তাইলে আমি কখনোই দাঁড়াই না। চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়। ঘড়িতে সময় হচ্ছে 8টা 1, একটু বেশি সময় লাগছে, মোটামুটি 2.5 ঘন্টার একটু কম বেশি আর কি। তবে রাস্তায় বৃষ্টি হইতেছিল, যার জন্য আমি একটু আস্তে আস্তেই আসছি, কারণ রাস্তা হয়ে যায় স্লিপারি বৃষ্টিতে। আর আমার যেহেতু এবিএস নাই, সেহেতু আমাকে একটু সাবধানে বাইক চালায় আসতে হবে। আর সত্যি কথা হইলো 70-75 গতি একদম খারাপ না, কম সময়ের মধ্যেই আর কি চলে আসা যায়, কারণ এখন আবার রাস্তায় রাস্তায় স্পিডো গান লাগানো আছে। তো আপনি যদি অতিরিক্ত গতিতে বাইক চালান, বিশেষ করে এক্সপ্রেসওয়েতে, তাহলে আপনি মামলা খাবেন, একদম নিশ্চিন্ত থাকেন যে আপনি মামলা খাবেনই। আজকে মনে হইতেছে কি যে আমি শীতকালে রাইড করতেছি, চারিপাশে একদম কুয়াশা আর কুয়াশা, ভালো পরিমাণের ফগ আছে, কারণ বৃষ্টি হইতেছে টুকটুক করে, যার কারণে আশেপাশে প্রচুর ফগ। আর শীতকালের একটা ভাইব দিচ্ছে, হয়তো বা আবহাওয়া ওই রকম ঠান্ডা না, বাট পরিবেশটা সেই লাগতেছে আজকে। এক্সপ্রেসওয়েতে সব থেকে সুন্দর লাগে আমার যেটা, সেটা তো রাস্তা অবভিয়াসলি আছে, রাস্তা বেশি সুন্দর লাগে। এরপরে এই যে এক্সপ্রেসওয়েতে সমানে ভাই ফুল গাছ লাগানো, কত প্রকার যে ফুল গাছ আছে তার কোনো ঠিক নেই। আর এই যে স্পিড গান বা স্পিড ক্যামেরা যেটা, এখান থেকে গেলে এই যে ফোকাস মারে ছবি নিয়ে নিতেছে যে আপনার গাড়ির গতি কত, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু মামলা লেখা হইতেছে। আমি মনে হয় বারবার বলতেছি একটাই কথা, যে এখন কিন্তু স্পিড গানগুলো সচল হয়ে রয়েছে এক্সপ্রেসওয়ের, তো গাড়ি একটু চালাইলে সাবধানে চালায়েন। ঘড়িতে সময় হচ্ছে 8টা 41, আমি চলে আসছি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। এখানে টোল দিতে হয় 10 টাকা। আই মিন ঢাকার মধ্যে চলে আসছি। সময় কতটুকু লাগলো, আমি মোটামুটি 5টা 15 কি 20-এর দিকে মনে হয় বের হয়েছিলাম, বা 5টার পরপরই বের হয়েছিলাম।
এখন বাজে হচ্ছে 8:41, ওই 3.5 ঘন্টা। আর যদি রেস্ট টেস্ট ওইগুলো সব বাদ দিয়ে দিই তাহলে 3 ঘন্টা 20-25 মিনিট এরকম সময় লাগছে আমার ঢাকায় আসতে। আসলে রাস্তা একদম পুরো ফাঁকা ছিল সকালবেলা, তো যার জন্য বিশেষ একটা পেরেশানি হয় নাই। আর সত্যি কথা হলো, চেনা রাস্তা থাকলে বিশেষ একটা সময় লাগে না। সাইডে যাইতে আমার আর সময় লাগবে হয়তো বা 15 মিনিট কি 20 মিনিট। আমি 9টার মধ্যে ইনশাল্লাহ সাইডে পৌঁছাই যাব, সমস্যা হবে না। পরিবেশটা আজকে খুবই সুন্দর ছিল, তবে শেষের দিকে একটু বৃষ্টি বাদল হয়েছে, যার জন্য একটু ঝামেলা হয়েছে। বাদ বাকি সব কিছুই ঠিকঠাক ছিল। তাইলে আর কথা না বাড়াই, ক্যামেরাটা ভিতরে ঢুকাই দিতে হবে, কারণ বৃষ্টি যদি বেশি হয় তাহলে ক্যামেরার মধ্যে পানি ঢুকে যাবে, একদম সব শেষ। তাইলে এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।